ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 দেখো তোমাদের ডব্লিউবিটিএ এবং ডব্লিউবিএইচ এর যে সলিউশন প্রোভাইড করে দেবো। আমি চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল যতটা সম্ভব তোমাদের প্রোভাইড করে দেওয়ার। আজকে পেজ নম্বর 58 তোমরা দেখতে পাচ্ছ। মোস্ট প্রবলি এটা কলকাতা ডিস্ট্রিক্ট যে কোশ্চেন সেটা আছে পরের পেজে। হ্যাঁ, কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন এটা রয়েছে। তো এমসিকিউর সলিউশন আশা করি তোমরা করতে পেরেছো। আমি তবুও একটু রানিং একটু বলে দিচ্ছি। দ্য ন্যারেটর ইন দ্য আইস র্যাপিড ট্রিটেড দ্য গার্ল। মেয়েটির সঙ্গে কেমনভাবে ন্যারেটর ব্যবহার করেছিল ওই গল্পের মধ্যে। তো অবশ্যই ইন এ স্মার্ট অ্যান্ড ফ্রেন্ডলি ম্যানার, খুব ভদ্র এবং বন্ধুত্বপূর্ণভাবে তার সঙ্গে কিন্তু ব্যবহার করেছিল। এপিজে আব্দুল কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার্স ইন হিজ ওন ওয়ার্ল্ড, অর্থাৎ তার যে জগৎটা ছিল সেই জগতে কীভাবে তার বাবাকে কোন জগতে তার বাবাকে অনুকরণ করেছিলেন সেই জগৎটার নাম। তার জগৎটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অবশ্যই মনে রাখবে তার বিজ্ঞান এবং যে প্রযুক্তি যে জগৎ সেখানেই ছিল। আমরা সকলেই জানি এপিজে আব্দুল কালাম এজ এ সায়েন্টিস্ট সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। মিসেস বেটস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, মিসেস বেটস কোন কাজের সঙ্গে যুক্ত ছিল? হোটেল, বিউটি, শপ, অর্থাৎ এখানে শপ নেই তো বিউটি পার্লার হবে, এখানেই সঠিক আনসার বিয়ের দাগ। দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জারের থার্ড কোশ্চেন কী ছিল? দ্য রাইট থিং টু ডু, রাইট থিং টু ডু কোনটা দেখো, রাইট থিং টু ডু সি এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তোমরা অবশ্যই তিনটে যে কাজ যে কোশ্চেন ওরা মনে জেগেছিল তিনটে কোশ্চেন অবশ্যই দেখে নেবে, এবছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 মার্কসের সাজেশন দিয়েছি, যারা সাজেশন দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বা কমেন্টে পিন করে দিচ্ছি, অবশ্যই সাজেশনটা দেখে নাও, সেখানে কিন্তু আমি সমস্তটা ইন ডিটেলস এক্সপ্লেন করেছি। পোয়েট্রি পার্ট ইন অন কিলিং আ ট্রি আফটার দ্য ট্রি ইজ হ্যাকড অ্যান্ড চপ, যখন গাছটিকে সেই হ্যাকড অ্যান্ড চপ করা হচ্ছে তারপরেও কী হতে পারে সেটা কিন্তু আবার তার রিসাইজ হতে পারে, যদি তাকে আবার আনচেক না করায় তাহলে কিন্তু আবার সে পুনরায় তার ফর্মাল সাইজে ফিরে আসতে পারে। নেক্সট দ্য হোয়াইট সিলভার স্টান্ট ইন দ্য অ্যাসিল পেন দ্য ভ্যালিতে, অ্যাসিল পেন দ্য ভ্যালিতে যে হোয়াইট সিলভার যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কী? এটা তো অ্যাকচুয়ালি জানি এটা হোয়াইট সিলভার যেটা কথা বলা হচ্ছে স্টান্ট যেটা ফিতের মতো পড়ে রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিভারের যেটা সেটা বলা হচ্ছে। তো রিভারটা এখানে নেই, তো অবশ্যই এখানে ওয়াটার যে টিনিকার্স স্রোত যেটা আছে নদীর জলের যে বহমান সেটাই বোঝানো হচ্ছে উপত্যকার মধ্যে। দ্য ওয়ান্ডারেস ইন হিজ সাইড, দাও মিন্স কি? দাও মিন্স এখানে কিন্তু অবশ্যই হয়ে যাবে পোয়েটস ফ্রেন্ড, পোয়েটের বন্ধুর কথা বলা হচ্ছে। দ্য গ্রাস ওপার পোয়েট্রি ফিল্ডস দ্য ফিল্ড ব্যাকেটেড, গ্রাস ওপারের যে মিউজিকটা অ্যাকচুয়ালি সেটা পরিপূর্ণ করছে কার জায়গাটা? তো অবশ্যই প্রথমে বার্ডস থাকে, বার্ডসটা ক্লান্ত হয়ে যায় সূর্যের প্রখর তাপে, স্কচিং হিট অফ সান, তার ফলে কিন্তু সেই জায়গায় গ্রাস ওপার আসে। গ্রাস ওপার তাহলে কার জায়গা পূরণ করছে? বার্ডসের জায়গাটা পূরণ করছে সামারে। তারপরে উইন্টারে ক্রিকেটের অ্যারাইভাল হচ্ছে, সেটা খেয়াল রাখবে। লোমপ ওয়াজ লিটিল ক্লোরাস অ্যাবাউট, লোমপ কোন বিষয় নিয়ে একটু হেজিটেশন থাকে, যে বিষয়টা ছিল তার মধ্যে অবশ্যই হাউ টু প্লেস দ্য প্রপোজাল টু ম্যারি নাতালিয়া, এটা হবে সঠিক আনসার। নাতালিয়া কীভাবে বিয়ের প্রস্তাব দেয় সেই বিষয় নিয়ে। লোমপ ফাইন্টেড, লোমপ কখন মানে সেন্সলেস হয়ে পড়েছিল? যখন সে কুকুর নিয়ে ঝগড়া শুরু হয় তো লাস্টের দিকে। তো হোয়েন দ্য আর্গুমেন্ট ওয়াচ অন ওভার দ্য ডগ, তাহলে কুকুর নিয়ে যখন ঝগড়া হয়েছিল সেই সময়। অ্যাকর্ডিং টু চুবকুপ অন নেগেটিভ ফিচার্স অফ গেজ, গেজের নেগেটিভ ফিচার্স কী ছিল? শর্ট ইন মাজেল, মাজেল শর্ট ছিল, তাহলে এখানে বিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। এটা চুবকুপের মতে যে গেজের কী সমস্যা ছিল সেইটা। আপনার নাতালিয়া গেটস টু নো লোমপস পারপোজ টু ভিজিট বা পারপোজ অফ ভিজিট, লোমপের আসার যে আসল কারণ যখন নাতালিয়া জানতে পারে তখন নাতালিয়া কী করছে? তখন কিন্তু বারবার ব্রিং হিম ব্যাক করছিল, তো সেই কারণে অবশ্যই সঠিক হয়ে যাবে। সে কিন্তু তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, লোমপ মানে সে তখন চেয়েছিল ওয়ান্স লোমপ টু বি ফেট ব্যাক, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তারপরে বাবাকে বারবার জেদ করে বাবাকে আবার ফিরিয়ে আনতে বাধ্য করে। তাহলে এখানে প্রোজের থেকে এমসিকিউ হয়ে গেল। এমসিকিউ প্রোজের থেকে আমরা দেখি এসএকিউ যে পার্টটা আছে, 8টা কোশ্চেন আছে, 8টা থেকে তোমরা জানো 4টে কোশ্চেন করতে হবে। এখানে যে 8টা কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ, তো আমি সলিউশন সব দিয়ে দেবো, একটু জাস্ট দেখো। এখানে 8টা কোশ্চেন আছে, যাদের বই নিয়ে একটু দেখে নাও। এখানে কবিতার থেকে 8টা কোশ্চেন আছে, 8টা তোমাদের করতে হবে, আমি সমস্ত সলিউশন দিয়ে দিচ্ছি। প্রোজের থেকে বড় কোশ্চেন বা লং কোশ্চেন কী দিয়েছে দেখো, তবু তোমাদের বলবো যে প্রোজ, পোয়েট্রি এবং গ্রামার থেকে খুব সুন্দর করে আমি সাজেস্টিভ কোশ্চেন আমি প্রোভাইড করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। এবং গ্রামারের সাজেশনও আমি প্রোভাইড করবো, আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো রাইটিংয়ের সাজেশনও দেবো, তো অবশ্যই তোমরা এগুলো দেখে নাও কী কী দিয়েছি। এবং ডু অ্যাজ ডিরেক্টেড এখানে 6 মার্কের যেটা থাকে সেটা কি দিয়েছে। আর্টিকেল প্রিপারেশন যেটা দিয়েছে, আর্টিকেল প্রিপারেশন সেটা অবশ্যই তোমরা দেখে নাও। এটা হচ্ছে স্ট্রং রুট থেকে বইয়ের আর্টিকেল প্রিপারেশন আছে, কোনো সমস্যা নেই। তো অবশ্যই এটা স্ট্রং রুটে যাও, তোমরা ওখান থেকে দেখে নাও। এখানে সুইপ পপড হবে, এখানে হয়ে যাবে, এখানে এর পরিবর্তে পপড হবে। তারপরে আনসিন রয়েছে। এবার আমরা চলে আসি আনসিনের পরে, এখানে রাইটিংও রয়েছে দেখতে পাচ্ছ। রাইটিং আমি আগে কিছু প্রোভাইড করেছিলাম, যেহেতু রাইটিং আলাদা করে প্রোভাইড করব তো সেই কারণে আমি দিলাম না। এবার চলে আসি আমাদের এসএকিউর আনসারে।
তো ফার্স্ট এসে কি ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুর মধ্যে। হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টল দ্য হোয়েন দ্য অথর স্পোক ফর দ্য ফার্স্ট টাইম, কখন ন্যারেটর বা মেয়েটি আর কি মানে চমকে কিছু লাগে স্টাইল হয়েছিল, তো যখন ন্যারেটর ফার্স্ট টাইম তার সঙ্গে কথা বলছিল। কেন ভয় পেয়েছিল মেয়েটি? দ্য গার্ল ওয়াজ still when the author spoke for the first time because he might have been sitting in the dark corner, কারণ সে কর্নার দিকে বসেছিল, এটা ন্যারেটর ভাবছিল। hence would not have been visible to the girl, সেই থেকে কিন্তু মেয়েটির কাছে সে দর্শনীয় হচ্ছিল না বা দেখা যাচ্ছিল না। তার ফলে what was পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, একটা টাইপিং মিস্টেক আছে, তো একটু খেয়াল করে নেবে। তো পাকসি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন হচ্ছে তোমার, দেখো উনি ওনার পরিচয় কি, উনি হচ্ছে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন। এর পাশাপাশি উনি কিন্তু ওই এপিজে আব্দুল কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঠিক আছে, একটু খেয়াল রাখবে। আর এখানে বানানটা ঠিক করে নেবে, PAKSHI, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর লাক্সমানা বানানটাও ঠিক আছে, ঠিক আছে, এটা একসঙ্গে অ্যাড হয়ে গেছে। আর এখানে এম এর পরে লক্ষ্মণ, ঠিক আছে। চলে আসি নেক্সট, আমরা নেক্সট চলে আসি হোয়াট ডিড মিসেস জোন মিক্স উইথ কোকো, কোকোর সাথে কি মিক্স করেছিল? তাহলে ক্যান্ট মিল্ক সেটা মিক্স করেছিল, সেটা লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। হাউ ডিড দ্য জার ডিগ দ্য ফেট অফ দ্য হারমিট, কীভাবে জার হারমিটের জন্য ক্ষেত্র খনন করেছিল? দেখো, দ্য জার হেল্প দ্য হারমিট ডিগ দ্য ফেল্ট বাই অফারিং টু টেক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট, তাকে হারমিটের কাছ থেকে নিলেন। অ্যান্ড ওয়ার্ক ইন হিজ প্লেস, অর্থাৎ তিনি সেখানে ক্ষেত্র খনন করলেন, বা ওয়ার্ক বা ডিগ এখানে ডাক করতে পারো, করে দিতে পারো। আর কটা ক্ষেত্র খনন করেছিলেন? 2 ক্ষেত্র খনন করেছে, 2 বেডস খনন করেছে, সেটা খেয়াল রাখবে। হোয়াট ইজ গার্লস ভয়েস কম্পেয়ার টু, মেয়েটির কণ্ঠস্বর কিসের সাথে তুলনা করা হচ্ছে? দ্য গার্লস ভয়েস ইজ কম্পেয়ার টু দ্য স্পার্কেল অফ দ্য মাউন্টেন স্ট্রিম, মাউন্টেনের সেই ঝর্ণার যে জলের যে খিলখিল শব্দ, পাহাড়ি নদীর যে জল যখন পড়ে যে শব্দটা হয়, তার হাসিটাকে, তার কণ্ঠস্বরটাকে তার সঙ্গে কম্পেয়ার করছিল। হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম দ্য কালামস অ্যানসেস্টার হাউস, কালামসের সেই পৈতৃক যে বাড়ি, সেই বাড়ি থেকে সেই কোকোনাট গ্রোভ বাগান যেটা ছিল, নারকেল বাগান, সেটা কত দূর ছিল? দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ 4 miles ফ্রম কালাম অ্যানসেস্টার হাউস, সেটা কিন্তু 4 মাইল দূরে ছিল বাড়ির থেকে। নেক্সট চলে আসি আমরা, টু হুইচ ট্রি ইজ রোজার ফিগার কম্পেয়ার, কোন গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে? অবশ্যই উইলো ট্রি আমরা পড়েছি টেক্সটে, সেটা তোমরা জানো সকলে, তাহলে উইলো ট্রির সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, লাইনটা লিখে দিয়েছি, খেয়াল করবে। নেক্সট, হু টুক দ্য ওন্ডেড ম্যান ইন্টু দ্য হারমিট কটেজ, হারমিট কটেজের মধ্যে কে আহত ব্যক্তিকে নিয়ে গিয়েছিল? দেখো, দ্য জার টুক দ্য ওন্ডেড ম্যান ইন্টু দ্য হারমিট কটেজ উইথ দ্য হেল্প অফ হারমিট, হারমিটের সাহায্য নিয়ে কিন্তু তিনি গিয়েছিলেন। 8টা ছিল, 8টায় লিখে দিলাম, তোমার পরীক্ষায় 4টে লিখতে হবে, তো কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় ইজি লিখে আসতে হবে, ক্লাসগুলো রেগুলার ফলো করো। হাউ আর দ্য রুট অফ দ্য ট্রি হোয়েন দে আর এক্সপোজ, যখন রুটটাকে এক্সপোজ করা হয়, তাকে যখন উপরে ফেলা হচ্ছে, তখন কেমন দেখতে থাকে, মানে কেমন অবস্থা থাকে রুটের আর কি। তো দেখো, হোয়েন দ্য রুটস আর এক্সপোজ দে আর হোয়াইট অ্যান্ড ওয়েট অ্যাজ দে আর দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, তো অবশ্যই এটা হোয়াইট অ্যান্ড ওয়েট, আসতে বাদ লাগবে না, চলো এই পার্টটা কেটে দাও। দেখো, দ্য হোয়েন দ্য রুটস আর এক্সপোজ দে আর হোয়াইট অ্যান্ড ওয়েট, এটা লিখছো। দ্য রুট বিকেম ডার্ক হার্ড অ্যান্ড ওয়েদারিং হোয়েন দে আর বার্ন, এটু লিখে দেবে। ভিজে স্যাঁতসেঁতে ছিল, কারণ বহু বছর ধরে সেটা জলের মাটির নিচে রয়েছে এইখানে। অন হোয়াট কন্ডিশন ডাস আ হ্যাকড অ্যান্ড চপ ট্রি রিগেইন ইটস সাইজ, কোন পরিস্থিতিতে সে আবার সেই হ্যাক অ্যান্ড চপ গাছটা কাটার পরে আবার কী করে আবার সেখান থেকে পুনরায় আগের সাইজে চলে আসবে? তাহলে আ হ্যাকড অ্যান্ড চপ ট্রি ক্যান বি রিগেইন ইটস সাইজ ইফ ইটস নিউ ব্রাঞ্চেস অ্যান্ড টুইগস আর লেফট আনচেকড, অর্থাৎ তাদেরকে যদি সেই নতুন যে কুচি পাতাগুলো হবে, যে গ্রিন টুইগসগুলো হবে যেগুলো, সেগুলোকে যদি আমরা আবার আনচেক করি, না কাটা হয়, তাহলে কিন্তু সে পুনরায় আবার সে ফর্মাল সাইজ চলে আসবে। হোয়াই আর দ্য স্ট্যান্ড সিলভার, এই সিলভারটা কি? দেখো, সিলভার অ্যাকচুয়ালি এখানে তোমাদের বোঝানোর জন্য একটা জিনিস দিয়েছি, একটু দেখে নাও, এটা একটু বুঝে নাও, তারপরে তোমরা চাইলে এখান থেকে দুটো থেকে নিজের থেকে সেটও করে নিতে পারো নিজের মতো করে। আশা করি তোমার ক্লাস 12 পড়ছো, কম বেশি সেটিং করতে পারো, তো বলেছি। দেখো, ওয়ার্ড সিলভার ইজ ইউজ টু ডিসক্রাইব সামথিং দ্যাট অ্যাফেয়ার শাইনি অ্যান্ড রিফ্লেক্টিভ, অর্থাৎ সিলভারটা অ্যাকচুয়ালি কোনো উজ্জ্বল, কোনো চকচক কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়, লাইক এ কালার অফ সিলভার মেটাল, সিলভার ধাতুর মতো আর কি। often used, এখানে কি ম্যাটাফরিক্যালি ইউজ করা হয়েছে টু রিপ্রেজেন্ট সামথিং দ্যাট গ্লিসিং অর স্পার্কেল ইন লাইট, অর্থাৎ এখানে কিন্তু সেই সূর্যের আলোতে বা কোনো কিছুতে পড়ে সে চকচক করছে, ম্যাটাফরিক্যাল কিন্তু সেটা এখানে ইউজ করা হচ্ছে এখানে সিলভার হিসেবে। তো সেই কারণে দেখো, আমরা কবিতায় চলে আসি এবার। ইন দ্য পোয়েম অ্যাস ইন দ্য ভ্যালি বাই আর্থার রেমবো,
The silver standard refers to the reflection of sunlight on slow moving stream following through the valley, creating a shimmering appearance like silver on the bright green grass. বুঝতে পারছো তোমরা এটাই লিখবে পরীক্ষায়, ওটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখিয়েছিলাম। নেক্সট, হোয়াট ফেলস টু ডিস্টার্ব দ্য সোলজার রেস্ট, কোন জিনিসটা ব্যর্থ হবে সোলজারের বিশ্রামটাকে ব্যাঘাত ঘটাতে? হামিং ইনসেক্ট ফেলস টু ডিস্টার্ব দ্য সোলজার রেস্ট, গুঞ্জনত পতঙ্গগুলো কিন্তু ব্যর্থ হবে। হাউ ডাস এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ফেয়ার ডিক্লাইন, তো দেখো এইখান থেকে উত্তরটা জাস্ট এইটুকু লিখবে তোমরা, এই পার্টটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। দেখো, বিউটি ক্যান বি লস্ট বাই চান্স, বা এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ক্যান বি ডিক্লাইন্ড। বাই থেকে উত্তর বাই চান্স অর লস ইটস চার্ম বাই চেঞ্জিং কোর্স অফ নেচার, অর্থাৎ হঠাৎ করে পরিবর্তন হতে পারে, বা পরিবর্তন প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির ল অফ নেচারের দ্বারা কিন্তু সেটা পরিবর্তন ঘটবে। তার আগে একটু জানো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট নেচার ইজ ওভারলোডেড উইথ দ্য বিউটিফুল সাইটস and sound like a beauty of flowers, that of the summers, the golden complexion of sun, etc. But beauty is not eternal. তাহলে বুঝতে পারছি সমস্ত সুন্দর থাকছে, বাট কোনো ইটার্নাল নয়। আর সেই সৌন্দর্য তোমাদের উত্তরজন পরীক্ষায় লিখবে, জাস্ট এইখান থেকে যেহেতু 1 নম্বরের কোশ্চেন, তাহলে এখান থেকে এইটুকুটা লিখবে। এটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খাতায় লিখে রাখবে। জাস্ট যদি বড় কোশ্চেন তো এবছর দেবে না, এটা বুঝতেই পারছো, লাইনটা দেবে না, গত বছর দিয়েছিল, তো একটু জাস্ট দেখে রেখে দেবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। নেক্সট, হোয়ার উইল দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট রিমেইন ইমর্টাল, কোথায় কবির বন্ধু অমর হয়ে থাকবে? অ্যাকর্ডিং টু দ্য উইলিয়াম শেক্সপিয়ার সনেট নম্বর 18, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল রিমেইন ইমর্টাল ইন দ্য লাইন্স অফ দ্য পোয়েটস পোয়েম, অর্থাৎ তারই সনেট, তারই কবিতার মধ্য দিয়ে তার বন্ধু কিন্তু অমর হয়ে থাকবে। কারণ আজকে দেখো তোমরা কবিতাটা পড়ছো, বুঝতে পারছো উইলিয়াম শেক্সপিয়ার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে? তাহলে সেটা বুঝতে পারছো তোমরা এই কবিতার মধ্য দিয়ে। তো সেই কারণে উনি কিন্তু বলছে দেখো উনি অমর হয়ে আছেন সেই কবিতার মধ্য দিয়ে, স্টিল টুডে। হু এনজয় দ্য সামার বেস্ট, হু এনজয়, গ্রাসহপার এনজয় করছে, অবশ্যই বুঝতে পারছো। হোয়াট আর দেয়ার ইন দ্য গ্রাসি হিল ইন সামার, সামারের সময় গ্রাসি হিলে কে থাকে? অবশ্যই দ্য গ্রাসহপার, দেয়ার আর গ্রাসহপার ইন দ্য গ্রাসি হিল। এবার আমরা চলে আসি ডুয়াস ডিরেক্টের যে পার্টটা, গ্রামের পার্টটা রয়েছে। ডুয়াস ডিরেক্টের তোমরা অবশ্যই কম বেশি তো করেছো, তবু এখানে দেখো এখানে কোনো সমস্যা নেই। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাই এনিথিং অফ ইয়োর্স আই ডু নট আছে, আমরা নাথিং অফ ইয়োর্স করে এখানে ইজ বসিলাম, ঠিক আছে? আর এনিথিং অফ ইয়োর্স করলে কি হবে? এনিথিং অফ ইয়োর ইজ নট ওয়ান্টেড বাই মি, ওটাও করতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে দেখো হামিং এনসেট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, আর কমপ্লেক্স করতে পারো। দেখো হামিং এনসেট এখানে করেছো, তাই এনসেট বলছে হামিং এনসেট গুঞ্জন্ত পতঙ্গ, মানে যেন না পাল্টায়, চেঞ্জ করার সময় মানে না পাল্টায় খেয়াল রাখতে হবে। যে হামিং এনসেট গুঞ্জন্ত পতঙ্গ তার বিশ্রাম ব্যাঘাত ঘটাতে পারবে না, তার মানে পতঙ্গগুলো, দ্য পতঙ্গ মানে দ্য ইনসেক্ট যারা কিনা গুঞ্জনরত, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ এইটা খেয়াল রাখবে। এবার এইটা অনেক সময় নেগেটিভে দেয়, নেগেটিভে দিলে এই ডু নটের জায়গায় নেগেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ করতে দেয়, তখন কিন্তু এটা ফেল করে দেবে, ফেল টু করে দেবে, সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা ফেল টু করে দিলে কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর এটা তোমার এটা, আর নর্মাল যদি তোমার ভয়েস চেঞ্জ দেয়, ভয়েস চেঞ্জ তো করতে পারছো, ভয়েস চেঞ্জ দিলে কী করবে? হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্ট। তাহলে এখান থেকে কী কী হতে পারে? এখান থেকে তোমার এই সেন্টেন্সটাতে 3 রকমভাবে গ্রামার আসতে পারে। একটা হতে পারে কমপ্লেক্স, একটা হতে পারে ভয়েস চেঞ্জ, একটা হতে পারে অ্যাফার্মেটিভ। এখানে কমপ্লেক্সটা করে দেওয়া হয়েছে, ভয়েস চেঞ্জ দিলে কী করছো? হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্ট, এটা ভয়েস চেঞ্জ। আর যদি অ্যাফার্মেটিভ করতে পারে তাহলে কী করবে? এই ডোন্টের জায়গায় লিখে দেবে ফেল টু, দ্য হামিং ইনসেক্ট ফেল টু ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে এই 3টে কিন্তু এইখান থেকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার। ওকে, যেগুলো স্টার মেনে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, সেগুলো একটু ভালো করে খাতায় লিখে নাও, 3টেই তোমরা খাতায় লিখে নাও। এটাও খুব ইম্পর্টেন্ট, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হিয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার। এবার যখন দেখো কোনো সেন্টেন্সের আগে বা কোনো ওয়ার্ডের আগে যখন অনলি থাকে এবং তারপরে যদি জড়বস্তু থাকে, তখন অনলির পরিবর্তে নেগেটিভ করার সময় শুধুমাত্র নাথিং বার দিয়ে দেবে, খেয়াল থাকবে, নাথিং বার দিয়ে দিলে উত্তর শেষ। আর যদি অনলির পরে যদি জড়বস্তু না থাকে, প্রাণী থাকে, তখন নান বাট হবে, তখন কি হবে? তখন হবে নান বাট, তখন হবে নান বাট, একদম খেয়াল রেখে দেবে। তাহলে যখন জড়বস্তু হয় অনলির পরে, তাহলে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, তাহলে অনলি আমার কিছু দেখার দরকার নেই, পুরো সেন্টেন্স আমার কোনো দেখার দরকার নেই, জাস্ট অনলির জায়গায় আমি নাথিং বার দিয়ে দিয়েছি, কেন? তারপরে জড়বস্তু আছে বলে, নন লিভিং থিং আছে তাই। যদি প্রাণী হতো তাহলে আমরা নান বাট করে দিতাম। ওকে, নেক্সট আমরা চলে আসি, সে লাভড প্লেজেন্টলি। দেখো প্লেজেন্টলি এখানে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, যখন কোনো অ্যাডভার্বকে চেঞ্জ করতে হবে, এখানে আন্ডারলাইন করা ছিল, তাহলে অ্যাডভার্বকে বলেছে তোমাকে প্লেজেন্টলিকে অ্যাডজেক্টিভ করতে। যখনই এরকম দেখবে যে অ্যাডভার্ব দেওয়া রয়েছে, তখন প্রথমের দিকে যা থাকবে কোনো চেঞ্জ করে না, সেম টু সেম লিখে দেবে। লিখে দেওয়ার পর ইন এ দিচ্ছ, তারপরে এই ওয়ার্ডটা এল ওয়াইটা বাদ দাও, অ্যাডভার্ব
কেটে গেল, থাকলো প্লেজেন্ট, এসে গেল অ্যাডজেক্টিভ, তারপরে ম্যানার অ্যাড করে দেবো, ম্যানার দিতে পারো বা ওয়ে দিতে পারো, ম্যানার বা ওয়ে যা দেবে কোনো সমস্যা নেই। সি লাভড ইন আ প্লেজেন্ট ম্যানার বা প্লেজেন্ট ওয়ে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার, খুব ইম্পর্টেন্ট ডিগ্রি একটা। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইচ অফ দ্য টু মেন, এটা চেঞ্জ করলে পোয়েটিভ করলে একদম ইজি, বারবার রিপিটেড, বহুবার এসছে, বহু টেস্ট পেপারে। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অফ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। এবারে ভেরি ফিউ কেন হলো, অন অফ দ্য থাকলে অন, আচ্ছা এখানে অন অফ দ্য, এখানে অন অফ দ্য হবে হি না, অন অফ দ্য মোস্ট, হ্যাঁ অন অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, হি টাইপিং মিস্টেক আছে, অন অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইচ অফ দ্য টু মেন্স, তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন্স, মেন আর কি, টু মেন। তারপর নেক্সট, দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়, তাহলে কাকে বলছে, বালকটিকে বলছে, তাহলে আমরা ডাইরেক্ট বের করে নিই বালকটা, এখান থেকে বালকটাকে বাইরে বের করে চলে আসি। দ্য ওম্যান আস্কড দ্য বয়, হোয়াট ছিল তাই হোয়াট বসিয়ে দিলাম ডাইরেক্ট, আর ইউটাকে তাহলে এই বালকের কথা বলছে তাহলে হি দিলাম, রোজারের কথা হচ্ছে তাহলে রোজার হি, আর ডিড প্লাস ভি1 থাকুক আর যাই থাকুক তাহলে কী হবে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, তাহলে হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু, ইটকে কখনো চেঞ্জ করবে না, ইটি রাখবে, ইটকে কখনো দ্যাট করবে না, ইটকে কখনো অন্য কিছু ইটি রেখে দেবে। ক্লিয়ার? ওকে, তো অবশ্যই প্রচুর পরিমাণে এই ক্লাসটা বন্ধুদের শেয়ার করো, বুঝতে পারে যে কীভাবে আমি ক্লাসটা বই নেই তার সাথেও কেন ক্লাসটা দেখবো, তাদের জন্য অবশ্যই শেয়ারটা করবে। আর ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।